একদিন যদি মেসিকে নিয়ে আলোচনা হয় তাহলে পরের দিন রোনালদোকে নিয়ে আলোচনা হবে না, সেটা তো হতেই পারে না। এবং ক্রিস্টিয়ানো রোনালদো আবারও আলোচনায়, আবারও লাইমলাইটে। উজবেকিস্তানের সঙ্গে জোড়া গোল দিয়ে রোনালদো তিনি বলেছেন আই এম ব্যাক, আই এম ব্যাক। এখন দুইবার বলার মাহাত্ম্য কী সেটা আমরা নিশ্চিত নই, তবে ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলের মধ্যে ফিরেছেন, একটা রেকর্ড করেছেন, সেই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ ছাড়াও গতকাল রাতে আরও অনেক ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। কালা জাদুর কিছু উপদ্রব, সেটাও কিন্তু আমরা শুনেছি। সব কিছু নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে অবভিয়াসলি আজকে রাতে তিনটা গ্রুপের ফয়সালা হয়ে যাবে, কোন দল যাবে পরের রাউন্ডে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেখানে আবার ব্রাজিলের একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে স্কটল্যান্ডের সঙ্গে। সব কিছু নিয়ে আলোচনা থাকবে আপনাদের ডেইলি ডোজ অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং আজকের এপিসোডে সাথে পেয়েছি নাবিল কায়সারকে, অফকোর্স ফুটবল অ্যানালিস্ট, ক্রিকেট অ্যানালিস্ট, ওয়ার্কস অ্যাট টি স্পোর্টস। এবং আপনি তো আসলে দিন রাত খেলার মধ্যেই থাকেন আর কি। ঘুম কিভাবে হচ্ছে আমি ঠিক জানি না। ঘুম হচ্ছে বললে আসলে ভুল বলা হবে বা মিথ্যা বলা হবে। খুব বেশি ঘুম হচ্ছে তা না, সারা রাত অফিসের কাজ থাকে, বাসায় যখন ফিরি তখন বাচ্চা আসলে ঘুমাতে দেয় না, না ঘুমিয়ে দিন পার করছি, ওই মাঝে মাঝে যতটুকু ঘুমানো যায় আর কি। এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এরকম প্রেশার কি 4 বছর পর পরই আসে, বা নাকি এবারই আসলে ওই 104টা ম্যাচ বলে ব্যাপারটা একটু বেশি প্রেশার? না, ইট ডিপেন্ডস। যে কোনো টুর্নামেন্টের সময় আসলে প্রেশার থাকে, এবারও যে ভিন্ন কিছু ঘটছে তা না। এখন এটা ডিপেন্ড করে আপনার ম্যাচের সংখ্যা বেড়েছে, অন্যান্য সময় তো একদিনে 2টা ম্যাচ হয়। আজকের কথা যদি আপনি বলুন 3টা গ্রুপের ফয়সালা হচ্ছে, তার মানে শুধুমাত্র আজকের রাতেই আমরা 6টা ম্যাচ দেখতে পাচ্ছি। গতকালকে পর্যন্ত আমরা একদিনে 4 ম্যাচ দেখেছি, আজকে 6 ম্যাচ। তো এই কারণেই কিন্তু ম্যাচের সংখ্যা বাড়লে আপনার স্প্যানটা তো আর বাড়ছে না। যেই সময়ের মধ্যে বিশ্বকাপ হওয়ার কথা সেটাই হচ্ছে, ম্যাচের সংখ্যা বেড়েছে, সে কারণে আসলে প্রেশারটাও বেশি। প্রেশারের কথায় যেহেতু আসলাম, এমন একজনের কথা আপনার বলতেই হবে যিনি আসলে খুব প্রেশারে ছিলেন। ফার্স্ট ম্যাচটা পর্তুগালের ছিল ডিআর কঙ্গোর সঙ্গে, এবং সেখানে কঙ্গো পর্তুগালকে 1-1 গোলে রুখে দেয়। এবং ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি পর্তুগালের ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পরেছেন, 2006-এ শুরু করেছিলেন, তার 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলছেন। এবং তার উপর যে চাপটা আসলে এসেছে ওই ম্যাচটায় কোনো গোলও না পাওয়ার পর এবং পর্তুগাল ড্র করার পর, একটু কি আপনার কাছে মনে হয়েছে অতিরঞ্জিত? মানে তার উপর কি এত বেশি ডিপেন্ড করার কথা, বা তার কারণেই কি পর্তুগাল ভালো করছিল না? এই নোশনটা নিয়ে আপনার কি মতামত? সবার আগে আমি এই কথাটা বলতে চাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর উপর চাপ ছিল, চাপটা তিনি নিজেই নিয়েছেন। আই এম ব্যাক, আই এম ব্যাক যে তিনি দুবার বলেছেন, যেটা আপনি ইন্ট্রোতে বলছিলেন, আমার মনে হয় না যে তার ব্যাক করার মতো কিছু আছে। ক্রিস্টিয়ানো রোনালদো বছরের পর বছর ইন্টারন্যাশনাল ফুটবলে, ঘরোয়া ফুটবলে, ক্লাব ফুটবলে ডেলিভার করে গেছেন। ওই একটা ওয়ার্ম আপ ম্যাচ আর বিশ্বকাপের প্রথম ম্যাচে পারফর্ম করতে না পারায় তিনি মিলিয়ে গেছেন। সেটা নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটার উত্তর তার দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এবং যারাই কথাটা বলছে তাদের সাথে আমি আসলে একমত না। তার বয়স 41, আপনি যদি তার কাছ থেকে এক্সপেক্ট করেন তিনি একা বিশ্বকাপ জিতিয়ে দিবেন, সেটা আপনার ভুল, সেটা আপনার বোকামো। আমার কাছে মনে হয় না ওখানে রোনালদোর কোনো দোষ আছে, এবং তার আসলে ওই উত্তরটা না দিলেও চলতো। কিন্তু তিনি তো তার পুরো ক্যারিয়ার জুড়ে এই ব্যাপারটাই করেন আসলে, মানে যে কোনোভাবেই হোক মনের কথা মনে রাখতে পারেন না, আউট তিনি সামনে এসে বলেও দেন। এবং আমার মনে হয় চাপটা অন্য দিক থেকেও বেড়েছে কিনা, কারণ তিনি দেখছেন যে অন্য যেসব স্ট্রাইকার বা ফরওয়ার্ডদের সঙ্গে তাকে তুলনা করা হয়, লিওনেল মেসি 2 ম্যাচে 5টা দিয়ে ফেলেছেন, হ্যারি কেন তার প্রথম 2 ম্যাচে 4টা দিয়ে ফেলেছেন, ইনফ্যাক্ট প্রথম ম্যাচে 2টো দিয়ে, পরের ম্যাচে অবশ্য আসবো সেই প্রসঙ্গে, আর্লিং হাল্যান্ড 4টা গোল দিয়ে ফেলেছেন, এমবাপে 4টা দিয়ে ফেলেছেন। তো এইটা কি আসলে তার উপর অন্য কোনো চাপ দেয় কিনা, মানে ইভেন বিয়ন্ড পর্তুগালকে কোথাও নিতে হবে, মানে তার নিজের এক্সিস্টেন্স নিয়ে খানিকটা প্রশ্নের মুখে পড়েছেন কিনা? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মেসি ছাড়া অন্য কারোর সাথে রোনালদোর তুলনা করতে চাই না। মেসি রোনালদোর সাথে আপনি এখনো এমবাপ্পে, হালান্ড বা কেনের তুলনা করতে পারেন না। দে আর ফ্রম ডিফারেন্ট প্ল্যানেটস। তাদের একজনের আরেকজনের সাথে তুলনা হতে পারে, অন্য কারোর সাথে না। এবং গতকাল যখন তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যখন তিনি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তখন কিন্তু একজন তাকে মেসি নিয়ে জিজ্ঞেস করতে খানিকটা খেপে গিয়েছেন এবং উত্তর দেননি। পরে যিনি কোশ্চেন করেছেন বলছেন যে ক্রিস, আই হ্যাভ আ কোশ্চেন, ক্যান আই আস্ক ইউ সামথিং? সে বলছে ইট ডিপেন্ডস অন ইউর কোশ্চেন। মানে তুমি যদি মেসিকে নিয়ে প্রশ্ন করো আমি উত্তর দিব না, অন্য কিছু নিয়ে প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দিতে পারি। রোনালদো এমন কথা বলেন বা রোনালদো যে কোনো কিছুর উত্তর দেন দেখেই তিনি রোনালদো। আপনি এই জায়গায় মেসির সাথে রোনালদোর তুলনা করতে পারবেন না। ডিফারেন্ট পার্সোনালিটি, যার যার অরা যার যার কাছে। এবং তার অরার একটা ঝলক কিন্তু আমরা উজবেকিস্তান ম্যাচটাতেও দেখলাম। দিন শেষে ক্রিস্টিয়ানো রোনালদো গোল দেবেন না একটা ওয়ার্ল্ড কাপ আসরে, সেটা হতে পারে না। যে রেকর্ডটা তিনি করেছেন 2006, 10, 14, 18, 22 পেরিয়ে 2026-এও টানা 6টা ওয়ার্ল্ড কাপ, মানে
এতগুলো ভিন্ন ওয়ার্ল্ড কাপে গোল দেয়া একমাত্র ফুটবলার তিনি। মেসিকে যদি সেই রেকর্ডটা ধরতে হয়, মেসি তো সব রেকর্ডই ভাঙছেন, এই একটা রেকর্ড ভাঙতে পারবেন না, কারণ তাকে হয়তো তখন একটা টাইম মেশিনে করে 2010-এ গিয়ে তারপর ওখানে একটা গোল করে আসতে হবে, বা পরেরটা খেলতে হবে, বা পরেরটা খেলার অপশন আছে। মেসি ইজ 39, আজকে বোধহয় তার জন্মদিন। সো হ্যাপি বার্থডে লিওনেল মেসি। দেখা যাক কি হয়। আসলে আমরা তো দেখতেই চাই মেসি রোনাল্ডোদের ক্যারিয়ারটা যত লম্বা হবে আমাদের জন্য এন্টারটেইনমেন্ট আছে। ওভারঅল পর্তুগালের পারফরমেন্স নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা জানতে চাই, যে তারা প্রথম ম্যাচে দেখা গিয়েছিল তাদের এত ভালো ফুলব্যাক থাকা সত্ত্বেও ওয়াইড স্পেসগুলোকে ঠিকমতো তারা ব্যবহার করতে পারেনি। তাদের যারা ওয়ার্ল্ডস বেস্ট সেন্ট্রাল মিডফিল্ড ট্রায়ো অফ ব্রুনো ফার্নান্ডেজ, ভিতিনিয়া এবং হুয়াও নেভেজ, তারাও মোটামুটি সাইড পাস করে কাটিয়েছেন, খুব একটা বেশি চান্স ক্রিয়েশন তাদের কাছ থেকে পায়নি। এই ম্যাচে কিভাবে ব্যাপারটা ভিন্ন হলো আসলে? আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচে দে লুকড ফ্যাটিক। আপনি যদি খেয়াল করেন, মেন্ডেসের কথা বলছিলেন, লেফট ব্যাক ওয়ার্ল্ডের সেরা লেফট ব্যাক, তাকে মানা হয়। রাইট ব্যাকে ক্যান্সেলও আছেন, দুই দিকে আপনি ওয়াইড এরিয়া স্পেস ক্রিয়েশনের কথা বলছিলেন, বা মিডফিল্ডে ভিতিনিয়া, নেভেস, ব্রুনো ফার্নান্দেজ বলা হচ্ছিল এবারে বিশ্বকাপের সেরা মিডফিল্ড এটা। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে এবারের বিশ্বকাপের সেরা আন্ডার রেটেড দল পর্তুগাল। ইটস বিকজ বিশ্বকাপ জিততে হলে আপনার বেঞ্চে ওই পরিমাণ শক্তি থাকা লাগবে। সেমিফাইনাল, ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে ওই শক্তিগুলো আপনার খুব প্রয়োজন হবে। আপনি যদি তাদের বেঞ্চের শক্তির দিকেও তাকান, গতকালকে বার্নার্দো সিলভাকে খেলানো হয়নি, তার জায়গায় ফেলিক্স এসেছেন। ফার্স্ট ম্যাচটাতে যখন কোয়েনসেসাও নেমেছেন তখন মনে হয়েছে যে তাদের গতি বেড়েছে। নেলসন সেমেদো খেলেছেন। আমার কাছে মনে হয় যে তাদের ওই বেঞ্চে ওই শক্তিটা আছে যে তারা বিশ্বকাপও জিততে পারে। দেয়ার আন্ডার রেটেড টিম, তারা কখনো বিশ্বকাপ জেতেনি দেখেই আপনি তাদেরকে হয়তো ফেভারিটের তকমায় রাখছেন না, বা প্রথম 3-4টা দলের মধ্যে রাখছেন না। তবে এবছর তাদের সম্ভাবনা আছে। প্রথম ম্যাচটা ফ্লুক ছিল, এখন আপনি সেটা বলতেই পারেন। প্রথম ম্যাচে রোনালদো পারফর্ম করতে পারেনি, পর্তুগাল পারফর্ম করতে পারেনি। দিন শেষে ওই তথ্য থেকেও যদি আপনি টানেন, আপনি বলতে পারেন যে এখনো এই পর্তুগালটা রোনালদোর দল। রোনালদো গতকালকে যা করেছেন দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল। প্রথম গোলটা অনেকটা ট্রেডমার্ক রোনালদো গোল, যে ফার্স্ট ডিফেন্ডারকে তিনি ছিটকে ফেলেছেন, স্পেসটা ক্রিয়েট করেছেন। সেকেন্ড গোলটা যেভাবে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে বলটা বাইরে বেরিয়ে যাবে, কোনো পাওয়ার জেনারেট করেনি, জাস্ট প্রিসিশন। তিনি যে হ্যাট্রিক করেনি বা 4টা গোল করেননি, এটা তার ব্যাড লাক। আমরা যদি দেখি ফার্স্ট হাফের একেবারে শেষ দিকে একটা সুযোগ তিনি মিস করেছেন, যেটা গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে। আবার সেকেন্ড হাফের একেবারে শেষ দিকে একটা ডাইভিং এফোর্ট ছিল, তার ফুল লেংথ এফোর্ট ছিল, সেটার নাগাল পাননি। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি গোলকিপারের একটা অসাধারণ সেভ ছিল, যেটা তিনি গোলকিপারের কাছ থেকে নিজেই কেড়ে নিয়ে আসলে ক্রিয়েট করেছেন। 4টা-5টা সুযোগ পেয়েছেন, 2টা গোল করেছেন। হি ইজ ব্যাক অ্যাকচুয়ালি, এবং পর্তুগালকেও আপনাকে গোনায় রাখতে হবে। ফ্যান্টাস্টিক। রোনালদোর লোভ, রোনালদো একজন লোভী প্লেয়ার, তিনি কাউকে সুযোগ দেন না, তার সঙ্গে ব্রুনোর বন্ধুত্ব নেই। এই ধরনের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর জবাব কি আমরা আসলে পেয়েছি কিনা? ইভেন স্পেশালি নুনো মেন্ডেজের যে ফ্রি কিকটা, সেখানে কি তার উদারতা আমরা দেখেছি কিনা, কিংবা ব্রুনোর অ্যাসিস্টেই তার গোল দেয়া, সেখানে তাদের ফ্রেন্ডশিপ দেখি কিনা? কি মনে হয় বিষয়গুলোকে? কালকে নুনোকে যে গোলটা তিনি করিয়েছেন বা যে সুযোগটা করে দিয়েছেন, সেখানে কিন্তু বুদ্ধিদীপ্ত কিছু ক্যালকুলেশন ছিল। আপনি যদি খেয়াল করেন, যখন নুনোর সাথে তিনি কথা বলছিলেন, মনে হচ্ছিল যে নুনো কেন শটটা নিতে যাচ্ছেন সেটা নিয়ে তিনি ক্ষিপ্ত। দ্যাট ওয়াজ অ্যাক্টিং। ফুটবল মাঠে আমরা অ্যাক্টিং কিন্তু সাধারণত দেখি না। ওই ফাউল আদায় করার জন্য আপনি অ্যাক্টিং করেন, এই ধরনের অ্যাক্টিং কিন্তু আমরা দেখি না। আবার সেলিব্রেশনের সময় তিনি যেভাবে সেলিব্রেট করেছেন, আবার এভাবে মাথায় হাত দিয়ে দেখিয়েছেন যে দ্যাট ওয়াজ হিজ কল, সেটাই বলে দেয় যে এগুলো আসলে জল্পনা। সংবাদ মাধ্যম বা মিডিয়ার কাজ বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করা, এগুলোর পার্টি কিন্তু আসলে রোনালদো। আপনি তো বিক্রি করলে রোনালদো মেসিকেই বিক্রি করবেন। রাইট। এবং আপনি যদি সেকেন্ড গোলটার কথাই বলেন রোনালদোর, সেখানে ব্রুনো ফার্নান্ডেজ তিনি সামনে একটা স্পেস দেখলেন, রোনালদোকে ছেড়ে দিলেন বলটা, ন্যারো একটা অ্যাঙ্গেল, তখনও কিন্তু বোঝা যাচ্ছিল না যে তিনি আসলে গোলটা দিয়ে ফেলতে পারবেন। আপনি যেটা বললেন অলরেডি, দ্যাট প্রিসিশন ফিনিশ। এছাড়াও অন্য যা হয়েছে সেখানে কিন্তু আমরা সেট পিসের খুব ইম্পর্টেন্ট একটা রোল দেখেছি। ফ্রি কিক থেকে নুনো মেন্ডেজের গোল, আমরা থার্ড গোলটার সময় যে ওন গোলটা হয়েছে কুশানোভের গায়ে লেগে ঢুকে গেছে, সেটাও একটা কর্নার থেকে এসেছিল। সো এই যে সেট পিস টেকিং অ্যাবিলিটি, ওই যে অ্যাস্টন ভিলার যিনি সেট পিস কোচ, তিনি এখন পর্তুগাল টিমের সঙ্গে ইনভলভড আছেন ইন্টারন্যাশনাল ব্রেকে, এটার কি কোনো একটা ইনফ্লুয়েন্স আমরা দেখবো ফার্দার? মানে এটার ইম্পর্টেন্সটা কি আরো বাড়বে কিনা ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে? ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে এই ধরনের ইম্পর্টেন্স এখন বাড়বে, সেটা তো আর্সেনাল দেখিয়েছে।
সেট পিস দিয়ে কি কি করা যায় সেটা এই বছর আর্সেনাল দেখিয়েছে। এবং অন্যান্য দলগুলোর ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমরা একটা সময় বলতাম বাংলাদেশ বা সাউথ এশিয়ান দলগুলো লং বল খেলে, এখন কিন্তু ইউরোপিয়ান ফুটবলও সেটা ফিরে এসছে। লং বল ফিরে আসা মানে সেট পিসের কার্যকারিতা আরও বেড়েছে, কর্নারের কার্যকারিতা আরও বেড়েছে। তো এটা সামনের দিকে আরও বেশি কাজেই দিবে বলে আমার মনে হয়। এবং যখন ছোট দলের সাথে বড় দলের লড়াই হয়, যখন নামে ভারে দুই দলের পার্থক্য বেশি থাকে, তখন ছোট দলগুলোর ভরসার জায়গা কিন্তু ওই সেট পিস বা কর্নার বা লং বলগুলোই হয়ে থাকে। সো এই জায়গাটায় আমরা যদি ফিফথ গোলেও চলে যাই, সেখানে কি পর্তুগালের বেঞ্চ স্ট্রেংথের আরো একটা প্রমাণ আমরা পাই কিনা? রাফায়েল লিয়াও তিনি 11-এই সুযোগ পাচ্ছেন না, পেড্রো নেটো তার জায়গা নিয়ে রেখেছেন, আসার পর যে গোলটা নিশ্চয়ই তাকেও একটা কনফিডেন্স দেবে। সেটা কিন্তু আমি বলছিলাম যে বেঞ্চের শক্তি ছাড়া আপনি বিশ্বকাপ জিততে পারবেন না, আপনি সেমিফাইনাল ফাইনাল খেলতে পারবেন না। রাফায়েল লিয়াও সুযোগ পাচ্ছেন না, বার্নার্দো সিলভা গেল ম্যাচে সুযোগ পাননি, নেলসন সেমেদো সুযোগ পাচ্ছেন না, কনসেসাও সুযোগ পাচ্ছেন না। দে হ্যাভ আ সলিড বেস এবং সেই বেজের ব্যাকআপ এই দলটার আছে। এবং বিশ্বকাপ জিততে হলে আপনার ব্যাকআপের প্রয়োজন আছে। কেউ ইনজুরিতে পড়বেন, কেউ একটানা খেলার ধকল কাটিয়ে হয়তো সব ম্যাচে পুরো ফিট হবেন না বা পুরো ফ্রেশ থাকবেন না, তখন আপনার কিন্তু সাবস্টিটিউশনগুলোর প্রয়োজন পড়বেই। দিন শেষে সাবস্টিটিউশন বেন যদি আপনার শক্ত না থাকে, আপনি খুব বেশি দূর আসলে এগোতে পারবেন না। এগিয়ে গেছে পর্তুগাল, তারা উজবেকিস্তানকে 5-0 গোলে ধরাশায়ী করে গ্রুপে নিজেদের অবস্থানটা খানিকটা ভালো করেছে। তবে তাদের নেক্সট ম্যাচ কলম্বিয়ার এগেনস্টে খুবই ইন্টারেস্টিং হবে আই গেস। আমরা পরবর্তী ম্যাচটায় যাই। রাত জেগে যারা খেলাটা দেখেছেন, বিশেষ করে ইংলিশ ফ্যানদের একটা আলাদা আশা ছিল যে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে ধরাশায়ী করে দিয়ে একটা ভিন্ন কায়দায়, একটা ভিন্ন ট্যাকটিক অবলম্বন করে টুখেলের দলটা খুবই ভালো খেলেছিল। তারপরে এসে পড়লো ঘানার সঙ্গে, যারা মোটামুটি একটু মিড টু লো ব্লকে খেলবে এবং খুব একটা সুযোগ দেবে না। তো এই ম্যাচের আগেও আমরা যেটা শুনছিলাম যে ঘানার একজন বিশিষ্ট কালা জাদুকর, তিনি নাকি কেনের উপর জাদু করে বলেছেন যে এই ম্যাচে কিন্তু কেনের উপর প্রভাব রাখছি, দেখেন কি হয়। এবং এই ম্যাচে কেইন একটা ওপেন বার ছিল, একদম ফাঁকা পোস্ট, তিনি উপর দিয়ে মেরেছেন এত ক্লোজ রেঞ্জ থেকে। সো এইটা একটা ফান এন্ড গেমস নাকি আসলেই কি এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমি জানি না, বাট দিন শেষে তো ইংল্যান্ড ড্রই করলো ঘানার সাথে। আপনি যদি দেখেন, আপনি কেইনের যে মিস চান্সটার কথা বলছিলেন, ও রাইলির হেডার ছিল যেটা বারে লেগে ফিরে এসেছে এবং কেইন রিবাউন্ডে শটটা পোস্টে রাখতে পারেনি। ওই একটা অ্যাটেম্প ছাড়া আপনি কি এই ম্যাচে ইংল্যান্ড ক্লিয়ার কাটার সুযোগ পেয়েছে বলতে পারবেন? আমার মনে হয় না পারবেন। ইংল্যান্ড দুটা বিগ চান্স ক্রিয়েট করেছেন, দুটো আসলে এই জায়গাতেই, এবং 3টা টার্গেট অন টার্গেট শট ছিল তাদের, সেখান থেকে তারা গোল করতে পারেনি। আমার কাছে মনে হয় ইংল্যান্ড দলের যে শক্তিমত্তা আছে, ইংল্যান্ড দলেরও বেঞ্চের স্ট্রেংথ যথেষ্ট কেপাবল। এই বেঞ্চ স্ট্রেংথ নিয়েও আপনি একেবারে লো ব্লক থেকে 9 জন নিয়ে ডিফেন্স করা ঘানার এগেনস্টে যখন সুযোগ ক্রিয়েট করতে পারবেন না, দ্যাটস অ্যালার্মিং। আমরা স্পেনের ক্ষেত্রে দেখেছি যে স্পেন পুরো 90 মিনিটে গোল পায়নি প্রথম ম্যাচটায়, বাট দে হ্যাভ ক্রিয়েটেড এনাফ চান্সেস। আপনি যখন চান্স ক্রিয়েট করতে পারবেন না, আপনি যখন ওই 5 জনের ডিফেন্স লাইন বা তাদের সামনে মিডফিল্ডের 4 জন যখন ডিফেন্স করবে, সেই লো ব্লক একেবারেই ভাঙতে পারবেন না, তখন সেটা টুখেলের মাথায় কিছুটা হলেও আসলে দুশ্চিন্তা তৈরি করবে। এই জায়গায় ইংল্যান্ডকে ভাবতে হবে যে দে হ্যাভ সাম সুপারস্টার্স, বাট যখন তারা স্পেস না পায়, তখন তাদের ওই ক্রিয়েটিভিটিটা আছে কিনা যে আপনি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলবেন। একজনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে আপনি দুজনকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন এবং স্পেস ক্রিয়েট করবেন। ওই জায়গাটায় কালকে কিন্তু তাদের গ্যাপ দেখা গেছে। তো গ্যাপের কথা যেহেতু বলছি, ইংল্যান্ড কি তার মানে এমন একটা টিম যারা মেবি যেই টিমগুলো তাদেরকে স্পেস দেবে তাদের এগেনস্টে বেশি ডেঞ্জারাস? অফকোর্স আপনি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যদি দেখেন, ক্রোয়েশিয়া তাদের সাথে ফার্স্ট হাফে সমানে সমান লড়াই করেছে বললে হয়তো খুব বেশি ভুল হবে না। এখন আপনি ক্রোয়েশিয়ার টিমটার দিকে যদি তাকান, কোভাচিচ বা মদ্রিচ বা পেরিসিচ, সুচিচ, যার কথাই আপনি বলুন না কেন, ভার্দিওল ছাড়া এই দলটাতে নতুন ইয়াংস্টার কিন্তু কেউ তেমন আসেননি। তো সেকেন্ড হাফে গিয়ে তাদের স্ট্যামিনায় প্রবলেম হয়েছে, সে কারণে ইংল্যান্ড সুযোগ পেয়েছে এবং সেগুলো তারা কাজে লাগিয়েছে। এখন আপনি যখন বড় দলের সাথে খেলবেন, যারা আপনাকে ডমিনেট করতে চাইবে, তখন আপনি স্পেস পাবেন। সেই স্পেসগুলো কিভাবে কাজে লাগাতে হয় সেটাই ইংল্যান্ড জানে। তবে একেবারে ছোট দলের সাথে যারা কাউন্টার অ্যাটাকে উঠবে না, তাদের এগেনস্টে যে ভুগতে হবে সেটা আবার ঘানা দেখিয়েছে। এই ঘানা দলটা এই বিশ্বকাপের প্রথম ম্যাচ পানামার এগেনস্টে 95th মিনিটের গোলে জিতেছে, একদম লাস্ট মিনিটে। এর আগে 7 ম্যাচে তারা 6টা ম্যাচ হেরেছে। দে ওয়ার নট ইন ফর্ম অ্যাট অল। 73 নম্বরে পৌঁছে গেছে র্যাঙ্কিংয়ে। একসময় তারা 14 নম্বর দল ছিল বিশ্বের।
তো ঘানার কাছে খুব বেশি কিছু এক্সপেক্টেড ছিল না, এখন কালা জাদু কাজ করছে কিনা লেটস সি। দেখা যাক। ঘানা কিন্তু মোটামুটি এই গ্রুপে একটা ভালো অবস্থায় থাকতে পারছে, অন্তত 4টা পয়েন্ট তাদেরও আছে, 4 পয়েন্ট ইংল্যান্ডেরও আছে। বাদ বাকি যে ম্যাচগুলো হয়েছিল, বুদিমিরের গোলে ক্রোয়েশিয়া তারা পানামাকে 1-0 গোলে হারিয়েছে, যেটা অনুমিত ছিল। সো ক্রোয়েশিয়াও তাদের জায়গাটা ধরে রাখছে গ্রুপে, এবং কলম্বিয়া তারাও 1-0 গোলে কঙ্গোকে হারিয়েছে। কলম্বিয়াকে নিয়ে একটু কথা বলা যেতে পারে। তাদের এই দলটায় এখনো যদিও হামেস রড্রিগেজ তিনি খেলেন, বাট দিন শেষে লুইস ডিয়াস তাদের মূল তারকা। সো ফার কিন্তু কোনো গোল অ্যাসিস্ট তার কাছ থেকে এসছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। ফার্স্ট ম্যাচে বোধহয় তার একটা ইম্প্যাক্ট ছিল। বাট এই যে রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক পজিশনে মুনোজ খেলছেন, যিনি ক্রিস্টাল প্যালেসের হয়েও গ্লাসনারের আন্ডারে শাইন করেছেন গত সিজনে, তিনি কি এই দলটার একটা তারকা হয়ে যাচ্ছেন কিনা? টানা 2 ম্যাচে 2টো গোল দিলেন, 3টা গোল কন্ট্রিবিউশন আছে। ওভারঅল কেমন দেখছেন? একদিকে মুনোজ, অন্যদিকে মহিকা, এই দুজনের রোলটাই কলম্বিয়া দলে খুবই ভাইটাল, কারণ কলম্বিয়া কিন্তু মিড ব্লক দিয়ে খুব বেশি অ্যাটাক করে না, তারা উইঙ্গারদেরকে আসলে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে দিয়াজের সাথে মহিকা এবং মুনোজের সাথে হামেসের পার্টনারশিপটা খুব ক্রুশাল। এবং আপনাকে সামনের দিকে যেতে হলে ম্যাচ জিততে হবে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ আপনি জিতেছেন, কমপ্লেন করার কোনো ওয়ে নাই। যেখানে ইংল্যান্ডের মতো দল 2টা ম্যাচ জিততে পারেনি, সেখানে আপনি 2টো ম্যাচ জিতে গেছেন, আপনি ভালো পজিশনে আছেন। সো কলম্বিয়া তারা কিন্তু তাদের কক্ষপথে ঠিকঠাক ভাবে আছে। কলম্বিয়ার গ্রুপের সম্ভবত পর্তুগাল, নট ইংল্যান্ড। হ্যাঁ, পর্তুগালের সাথে তাদের পড়বে। বাট কলম্বিয়া এই মুহূর্তে গ্রুপের টপে আছে উইথ 6 পয়েন্টস ফ্রম 2 গেমস। পর্তুগালের সঙ্গে তাদের শেষ ম্যাচ। আমরা এখন প্রিভিউতে চলে যেতে পারি, কারণ প্রিভিউতে গেলেই আমরা ব্রাজিলের কথা মেনশন করব আজকে। 3টা গ্রুপের খেলার ফয়সালা হয়ে যাবে একই টাইমে, প্রত্যেক গ্রুপের 2টো করে খেলা হয়ে যাবে। আমরা গ্রুপ এ তে যদি যাই, সেখানে মেক্সিকো ভার্সেস চেক রিপাবলিকের ম্যাচ আছে, এবং সেই সাথে 2 সাউথ কোরিয়া এবং সাউথ আফ্রিকা তাদের ম্যাচ আছে। মেক্সিকো তো ইতিমধ্যেই তাদের জায়গাটা পাকা করে ফেলেছে, এখন শুধুমাত্র ওই টপ পজিশনটা ধরার জায়গা। এখানে শুধুমাত্র স্কোর লাইনটাই আমি প্রেডিক্ট করতে বলবো আপনাকে, মেক্সিকো চেক রিপাবলিক কি হতে পারে। এবারের বিশ্বকাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইন্ট্রোতে বলেছেন আজকে 3টা গ্রুপের ফয়সালা হবে, আসলে কিন্তু হবে না। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপের ফয়সালা হবে। বাকি থার্ড প্লেসের জন্য আপনাকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সাধারণত গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যায় 2টা খেলা একই টাইমে শুরু হয়। এর কারণ হচ্ছে অন্য দল যাতে অ্যাডভান্টেজ না পায় বা বুঝতে না পারে যে তাদের কি করা প্রয়োজন। এখানে আমার কাছে মনে হয় আজকে যে গ্রুপগুলোর খেলা ABC, তারা একটু আনলাকি যে তারা জানবে না যে তাদের আসলে কি করতে হবে। একটা ম্যাচে যখন আপনি জানবেন না যে উইল আর ড্র এনাফ, নাকি আপনাকে 3 পয়েন্টের জন্য যেতে হবে, সেটা কিন্তু ডিফিকাল্ট। আপনি যদি ইংল্যান্ডের গ্রুপ দেখেন, যারা একেবারে শেষের দিকে আছে, পর্তুগালের গ্রুপ দেখেন, ওই গ্রুপে দলগুলো যেহেতু এর আগের গ্রুপগুলোর খেলা হয়ে যাবে, জানবে ম্যাচ চলার সময় যে হোয়াট আই নিড টু ডু। এই জায়গায় আমার কাছে মনে হয় এই গ্রুপগুলো একটু আনলাকি, A B C D পর্যন্ত আগে খেলা পড়ে যাওয়া, তারা আসলে এক্সপেক্ট করতে পারবে না কি করতে হবে। আপনি এই গ্রুপের দিকে যদি তাকান, সাউথ আফ্রিকারও চান্স আছে, তারা এখন 4 নাম্বার পজিশনে আছে। তারা যদি 4 পয়েন্ট পায়, তারা সরাসরি পরে চলে যাবে। আপনি যদি ড্র করেন, 2 পয়েন্ট বোধ হয় এনাফ হবে না, সেক্ষেত্রে আপনাকে অন্তত 3 পয়েন্ট পেতে হবে, যতটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে যে সেরা 3-এ থাকতে হলে তো কোনো কিছু আপনি প্রেডিক্ট করতে পারবেন না আসলে এই বিশ্বকাপে। মেক্সিকো যেহেতু পুরো 6 পয়েন্ট পেয়ে গেছে, তাদের জন্য কাজটা একটু ইজিয়ার, তারা হয়তো একটা ড্রয়ের জন্য এই ম্যাচ খেলতে পারে। আমার কাছে প্রেডিকশন প্রথম ম্যাচটায় মেক্সিকো ড্র করবে চেকিয়ার সাথে ড্র করতেই পারে, কারণ তারা হয়তো তাদের বেঞ্চ স্ট্রেংথটাকেও বাজিয়ে দেখতে পারে, যেহেতু তারা খুব ভালো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। রাইট। 2 সাউথের মধ্যে সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, এখানে কি হতে পারে? সাউথ কোরিয়া বড় ব্যবধানে জিতবে, কারণ তারা নিশ্চিত করতে চাইবে ওই হিসাবের ঝুট ঝামেলায় না গিয়ে সরাসরি রানার্স আপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে পর্বে যাওয়া যায় কিনা। আমার কাছে মনে হয় 2-0 টু সাউথ কোরিয়া। সুইজারল্যান্ড ভার্সেস কানাডা, দ্য হোস্ট কানাডা, তারা আগের ম্যাচে 6টা গোল পেয়ে গিয়েছিল কাতারের এগেইনস্টে। কাতার আবার সুইজারল্যান্ডকে আটকে দিয়েছিল তার আগের ম্যাচে। সো ইন্টারেস্টিং ব্যাটল হবে। এখানে কি হতে পারে স্কোর লাইন? কানাডা যেই ম্যাচটা জিতেছে, সেই ম্যাচে তাদের অপোজিশন একটা রেড কার্ড পাওয়া, কিন্তু তারা এতগুলো গোল করেছে। জনাথন ডেভিড লারিনের পার্টনারশিপটা খুব ভালো মতো জমে গেছে। তবে আমার কাছে মনে হয় যে আপনি নিজেদের হোম গ্রাউন্ডে খেলছেন দেখে কানাডা খুব ভালো করছে, তবে স্ট্রেংথের দিক থেকে সুইজারল্যান্ডকে আপনি পিছিয়ে রাখতে পারেন না। আমার কাছে পার্সোনালি মনে হয় এই ম্যাচটা কম্পিটিটিভ হবে এবং 1-1 এর ড্রতে শেষ হতে পারে। 1-1 ড্রতে শেষ হতে পারে। আমরা এই গ্রুপের পরবর্তী ম্যাচে চলে যাই, বসনিয়া ভার্সেস কাতার। বসনিয়ারও এখনো কিন্তু সুযোগ আছে যাওয়ার, তো তারা আসলে কিভাবে নেবে বিষয়টা? কাতার যেহেতু বড় ব্যবধানে হেরেছে, তাদের জন্য কাজটা আসলে কঠিন, তাদেরকে জিততেই হবে। যেহেতু 1টা পয়েন্ট তারা সুইজারল্যান্ডের থেকে আদায় করে নিয়েছে, সেক্ষেত্রে এই ম্যাচে যদি তারা জেতে,
তাদের পয়েন্ট 4 হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের পরের পর্বে যাওয়াটা অনেকখানি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ওই আগের হারটা থেকে তারা কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটা একটা বড় প্রশ্ন। নিজেদের দেশের বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে, এবার শুরুটা ভালো করেছে, ওই লাল কার্ডটা আমার কাছে মনে হয় কাতারকে অনেক বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আজকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আমরা দেখি যদি আফিফ ভালো করেন। তাহলে স্কোর লাইনটা কি হতে পারে? 1-0 টু কাতার। 1-0 টু কাতার। আচ্ছা, আপনি একটু ভিন্ন রকম একটা প্রেডিকশনই দিয়েছেন। তবে বসনিয়াও হয়তো চিন্তা করবে যে কাতার যদি মানে জেতার জন্য এগিয়ে আসে, সেই ক্ষেত্রে তাদের ডিফেন্সিভ ফ্রেলটিস সেটা সুবিধা নিয়ে হয়তো বসনিয়ারও জিততে হবে। হ্যাঁ, দুটো দলের জন্য আসলে মাস্ট উইন ম্যাচ, জিততে হবে। সো এই ম্যাচটাও কিন্তু ইন্টারেস্টিং। নামের ভারে মনে হতে পারে যে বসনিয়া ভার্সেস কাতার, কি আর এমন ম্যাচ, বাট ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আর এখন আমরা গ্রুপ সিতে যাই, ব্রাজিলে চলে যাই। আমি জানি না আপনি পার্সোনালি কোন দলকে সমর্থন করেন ওয়ার্ল্ড কাপে, কার সাপোর্ট? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা সাপোর্টার। তাহলে সেই পার্সপেক্টিভ থেকেই আপনি বলবেন না, আমি আশা করি আপনি ব্রাজিলকে খুব নিউট্রাল একটা জায়গা থেকে অ্যাসেস করে জানাবেন যে এই ব্রাজিল দলটা তারা কি আসলেই খুব বেশি দূর যেতে পারবে কিনা, মানে এখন যে অবস্থায় আছে সেখান থেকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রাজিল ইজ ব্রাজিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে কোনো দলকে ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপশন দিলে তারা ব্রাজিলকে এড়াতে চাইবে, এতে কোনো সন্দেহ নাই। লেগাসির যেই ব্যাপারটা, ওরার যেই ব্যাপারটা, সেটা ব্রাজিলের আছে। এই ব্রাজিল দলটাতে একটা জিনিস ল্যাক করছে আমার কাছে টুর্নামেন্ট শুরুর সময় থেকে মনে হচ্ছে যে ব্রাজিল দলে সবসময় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের প্লেয়ার একাধিক থাকে, 3-4 জন থাকে। এই দলটাতে এখন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র ছাড়া ওরকম কাউকে দেখা যাচ্ছে না। রাফিনিয়ার ইনজুরিটা তাদের জন্য বিগ ব্লো। নেইমারের খেলতে না পারাটা আমরা জানতাম যে তিনি শুরুর দিকে খেলতে পারবেন না, আজকের ম্যাচে হয়তো তিনি ফিরতে পারেন। ফিরলে তিনি নিজের ছন্দে ফিরতে কতটুকু সময় নেবেন, দ্যাট উইল বি ক্রুশাল। নেইমার যদি ছন্দে ফেরেন এবং রাফিনিয়াকে তারা সম্ভবত সেমিফাইনাল বা ফাইনালে এক্সপেক্ট করছে, এর আগে না। এর আগের কাজটা ভিনিসিয়াসের জন্য আসলে খুব বেশি চাপ হয়ে যায় কিনা, এটা একটা প্রশ্ন মনে আছে যে ভিনিসিয়াস একা আসলে কতদূর নিতে পারবে। এবং ভিনিসিয়াসের পারফরমেন্স রিয়াল মাদ্রিদের হয়ে যা ব্রাজিলের হয়ে কখনোই কিন্তু তা ছিল না। সেই প্রশ্নের উত্তর প্রথম 2 ম্যাচে তিনি দিয়ে ফেলেছেন, ওই চাপটা থেকে দূরে সরিয়ে ফেলেছেন। এখন তার পক্ষে অনেক ফ্রি হয়ে খেলা সম্ভব এবং আই থিঙ্ক দে উইল গো ফার। অ্যানচেলটি কি আসলে প্লেয়ারদেরকে ওই ফ্রিডমটা দেন কিনা, সেটা একটা প্রশ্ন ছিল। কারণ সাধারণত আমরা একটা যে কোনো ব্রাজিল টিম যখন খেলতে আসে, সেটা লো ব্লক, মিড ব্লক হোক কিংবা একদম ফোর্সফুল টাই হয়ে যাক, তারা কিন্তু সবসময়ই চান্স ক্রিয়েট করে। তো সেই কম্প্যারিজনই কিন্তু গত 2টো ম্যাচে আমরা সেই পরিমাণ চান্স ক্রিয়েশনের জায়গা থেকে ব্রাজিলকে অতটা উজ্জ্বল দেখি নাই। দে হ্যাভ ক্রিয়েটিভ প্লেয়ার্স, ফর এক্সাম্পল কুনিয়া আছেন এই দলটার মধ্যে, পাকেতাও কিছু সুযোগ তৈরি করছেন সুযোগ বুঝে। ফরওয়ার্ড লাইনে দে হ্যাভ অপশনস লাইক রায়ান, দে হ্যাভ অপশনস লাইক মার্টিনেলি, লুইস হেনরিক আছেন, এনরিক আছেন, ইগোর থিয়াগো আছেন। অপশনসের তো অভাব নেই, কিন্তু কেন ব্রাজিল আসলে স্বাভাবিকভাবে যে ক্রিয়েটিভিটি তৈরি করা, সেই জায়গায় তারা পিছিয়ে আছে কি জন্য? আর কি পারভেজ, আপনি যে নামগুলো বলছেন সেখানে ভিনিসিয়াস ছিল না, কারণ নেইমার ছিল না, হ্যাঁ, এবং রাফিডি ইনজুরির কারণে খেলতে পারছে না। বাকি যে নামগুলো বলেছেন, ডু ইউ থিঙ্ক দে আর ক্রিয়েটিভ এনাফ? এটা একটা ভালো প্রশ্ন। আসলে ওই ক্যালিবারের না, ওই সিলিংটা মনে হয় তাদের নেই। ক্রিয়েটিভিটির অভাব এই ব্রাজিল দলটাতে আছে, যেটা তাদেরকে ভোগাতে পারে। বড় দলের এগেনস্টে যখন আপনি খুব ভালো করতে পারছেন না, বল পজিশনে হয়তো লম্বা সময় ধরে পিছিয়ে আছেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, তখন যে ব্রিলিয়ান্সটা দরকার, ওই জায়গায় তাদের মিডফিল্ডে ঘাটতি আছে। লুকাস পাকুয়েতা, ব্রুনো গামারেজ কিংবা ক্যাসেমিরো কেউই আসলে ক্রিয়েটিভ মিডফিল্ডার না, বা খুব বেশি সৃষ্টিশীল না। বা আপনি আছেন না, একজন দুজনকে কাটিয়ে বেরিয়ে যাবেন, বা একটা কুইক রান নিবেন, বা একটা ম্যাজিক্যাল থ্রু পাস দিবেন, ওগুলো তাদের কাছ থেকে আসলে খুব বেশি এক্সপেক্ট করা হয় না। সেই জায়গায় আমার কাছে মনে হয় ব্রাজিল পিছিয়ে আছে। আপনি ওভারঅল ব্রাজিল দলটার দিকে যদি তাকান, যে কোনো ক্রিয়েটিভিটির জন্য তাদেরকে ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকাতে হচ্ছে। আবার তাদের 2 উইং ব্যাকে খানিকটা প্রবলেম আছে। সান্তোসের কথা যদি বলুন, দানিলো বা আলেক্সান্দ্রো, তারা তাদের সেরা সময়টা আসলে পেছনে ফেলে এসেছেন। তবে 2 উইং ব্যাকের ঘাটতি পূরণের সক্ষমতা আবার তাদের 2 সেন্ট্রাল ডিফেন্ডার আছেন যারা টপ ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 2 জন খেলেছেন, গ্যাব্রিয়েল এবং মার্কুইনাস। ওই জায়গায় আবার তাদের শক্তি।
সো ওভারঅল এই স্কোর লাইনটা কেমন দেখছেন স্কটল্যান্ডের এগেনস্টে? তারাও কিন্তু খুব ফিজিক্যালি এবল এবং তাদেরও কিন্তু অন দ্য কাউন্টার বেশ কিছু ভালো ক্রিয়েটিভ প্লেয়ার্স আছেন যাদের গোল স্কোরিং অ্যাবিলিটিও আছে, আবার হচ্ছে তারা খুব ভালো ইন্টারচেঞ্জ করতে পারেন, টিম কেমিস্ট্রি ভালো। স্কট ম্যাকটমিনে, ম্যাকগিন, মানে প্রিমিয়ার লিগ প্লাস চ্যাম্পিয়নশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই দলটার মধ্যে খেলছেন। ব্রাজিলের একটা রেকর্ড আমার হঠাৎ মাথায় আসলো, তারা স্কটল্যান্ডকে এর আগে মনে হয় বেশ কয়েকবার ফেস করেছে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজেই, হারিয়েছেও, বাট কোনোবারই ওই টুর্নামেন্টটা ব্রাজিল জিততে পারেনি আর কি, মানে সেটা একটা রেকর্ড আলাদা করেছিল। এই স্কটল্যান্ড কতটুকু আসলে ব্রাজিলের এগেনস্টে ফাইটটা দেবে এবং তাদের স্টেকসটা কি এই গ্রুপে? যেহেতু তাদেরকে জিততে হবে, আপনি যদি খেয়াল করেন ব্রাজিলের পয়েন্ট 4, মরক্কোর পয়েন্ট 4, স্কটল্যান্ডের পয়েন্ট 3। হ্যাঁ, স্কটল্যান্ড হাইতির সাথে যেহেতু জিতেছে, সেক্ষেত্রে স্কটল্যান্ড নিশ্চিতভাবেই একটা পয়েন্ট আদায় করতে চাইবে। আমার মনে হয় না যে দে উইল গো ফর আ উইন। আপনি জয়ের জন্য ছুটতে গিয়ে যদি ম্যাচটা হেরে যান, পয়েন্ট 3ই থাকে, সেক্ষেত্রে তৃতীয় স্থানে থেকে পরের পর্বে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় 1 পয়েন্ট যদি আপনি পান, আপনার দিন শেষে যদি 4 পয়েন্ট থাকে 3 ম্যাচে, আপনার পরের পর্বে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং সে কারণে স্কটল্যান্ড যে কোনোভাবে এই ম্যাচ থেকে 1টা পয়েন্ট বের করতে চাইবে। লো ব্লক ডিফেন্স লাইন সাজিয়ে তারা বাস পার্কিং করে রাখলেও আপনি খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেটা যদি তারা করে, ব্রাজিলের জন্য কাজটা কঠিন হবে। যদি ব্রাজিল প্রথম 10 বা 15 মিনিটের মধ্যে গোল আদায় করতে না পারে, আবার ব্রাজিল যদি একটা গোল করে ফেলে, তখন কিন্তু ব্রাজিলের জন্য স্পেসের পরিমাণ অনেক বাড়বে। স্কটল্যান্ডকে যখন ম্যাচ তাড়া করতে হবে, স্কটল্যান্ডকে যখন গোলের জন্য ছুটতে হবে, তখন ভিনিসিয়াস বা রায়ানদের পক্ষে কাউন্টারে স্পেস ক্রিয়েট করা, বিগ চান্স ক্রিয়েট করার জায়গাটা অনেক বেশি বাড়বে। তো এটা আমার কাছে মনে হয় যে একটা ট্যাকটিক্যাল ব্যাটল হতে যাচ্ছে। দুই দলই গোলের জন্য ছুটবে এমনটা না, ব্রাজিল গোলের জন্য ছুটবে কারণ তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে, ব্রাজিলের গোলের জন্য ছুটার কথা। স্কটল্যান্ড খানিকটা ট্যাকটিক্যাল ফুটবল খেলার চেষ্টা করবে, যেহেতু তারা গ্রুপ পর্ব থেকে কখনোই বিশ্বকাপে উতরে যায়নি। এবং যদি ম্যাচটা ফার্স্ট হাফ শেষে 0-0 থাকে, শেষের দিকেও ম্যাচটা সমতায় থাকে, তখন হয়তো ব্রাজিল অল আউট ফুটবলে যাবে। স্কটল্যান্ড যেভাবেও 1টা পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে, তবে পুরো ম্যাচটা একপেশে হয়ে যেতে পারে শুধুমাত্র ব্রাজিল যদি আর্লি গোল পেয়ে যায়। ইন্টারেস্টিং। মরক্কোর ম্যাচ আছে, হাইতির সঙ্গে ম্যাচ আছে এবং সেটা আমরা এক্সপেক্ট করছি যে তারা হয়তো জিতবেই। মরক্কো আর ব্রাজিলের এই সমীকরণটা নিয়ে অনেকের প্রশ্নই আছে যে সাপোজ মরক্কো জিতলো, ব্রাজিলও জিতলো, দুই দলের পয়েন্টই হবে সমান, সেই ক্ষেত্রে আসলে টপে কে শেষ করছে, সেকেন্ডে কে শেষ করছে, সেই ইকুয়েশনটা কিভাবে মিলবে? এখানে বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ম্যাচে মরক্কো এবং ব্রাজিল ড্র করেছে 1-1 গোলে। স্কটল্যান্ডের এগেনস্টে মরক্কো জিতেছে 1-0 গোলে, ব্রাজিল হাইতির এগেনস্টে জিতেছে 3-0 গোলে। এখন গোল ডিফারেন্সের কথা যদি দেখেন, স্কটল্যান্ডের গোল ডিফারেন্স হচ্ছে, যেহেতু হাইতির এগেনস্টে তারা জিতেছিল এবং 1-0 গোলে বোধহয় জিতেছিল তারা, ইয়ের এগেনস্টে মরক্কোর এগেনস্টে তারা 1-0 গোলে হেরেছে, তাদের গোল ডিফারেন্স 0। মরক্কো গোল ডিফারেন্স +1, ব্রাজিলের গোল ডিফারেন্স +3। এখন যদি আজকের ম্যাচে মরক্কো জেতে এবং ব্রাজিল জেতে, দু দলের পয়েন্ট সমান 7 হবে। গোল ডিফারেন্সে ব্রাজিল এগিয়ে আছে। ব্রাজিল যদি 1 গোলে জিতে, ব্রাজিলের গোল ডিফারেন্স হবে +4। মরক্কো যদি 1 গোলে জিতে, মরক্কোর গোল ডিফারেন্স হচ্ছে +2। সেক্ষেত্রে গোল ডিফারেন্সে এগিয়ে থাকা এবং হেড টু হেড সমতায় থাকায় ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এবার কিন্তু এবারের বিশ্বকাপে গোল ডিফারেন্সের আগে হেড টু হেড কাউন্ট করা হচ্ছে। হেড টু হেড সমান। এখন ধরুন মরক্কো 2 গোলে জিতলো, তারপরেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন থাকছে যদি ব্রাজিল 1 গোলে জিতে থাকে। মরক্কো 3 গোলে জিতলো, ব্রাজিল 1 গোলে জিতলো, মানে আগের রাউন্ডের উল্টো রেজাল্ট যদি হয়, সেক্ষেত্রে দুই দল সমতায় থাকবে। মরক্কোকে অন্তত 3 গোলের ব্যবধানে জিততে হবে ব্রাজিলকে টপকে যেতে হলে, যদি ব্রাজিল ন্যূনতম 1 গোলে জিতে। মানে আপনি দুটো ম্যাচ একসাথে চলছে, আপনাকে চিন্তা করতে হবে ব্রাজিল যদি 1-0 গোলে এগিয়ে থাকে, আমাকে 4-0 এগিয়ে থাকতে হবে। এটা মরক্কোর টার্গেট। কাজটা আসলে মরক্কোর জন্য কঠিন, তবে মরক্কোর প্রতিপক্ষ আবার তুলনামূলক সহজ হাইতি। সো ইন্টারেস্টিং হবে, ওই একই সময়ে একটা ম্যাচের দিকে চোখ রাখলে হবে না, দুটো ম্যাচের দিকে চোখ রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ নাবিল কায়সার সঙ্গ দেওয়ার জন্য, এবং সেই সাথে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের পর্বটা শেষ করছি। আগামীকাল আশা করি ব্রাজিল এবং মরক্কোর যেই ফিউচারটা কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে আগামীকাল।